আরজিকর কাণ্ডে এই রাজ্য প্রশাসনের ২ ব্লু আইড বয়, একজন ওই টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল, আর আরেকজন হচ্ছে এই সমস্ত কিছুর মূল মাস্টারমাইন্ড যাকে ভাবা হচ্ছে সেই বিটলে সন্দীপ ঘোষ। দুজনকে অনেক চেষ্টা করেও এই রাজ্য প্রশাসন আর শাস্তির প্রকোপ থেকে বাঁচাতে পারবে না। সবথেকে বড় কথা, এই দুজনকে যে আড়াল করার চেষ্টা হচ্ছিল, সেটা তো এদের জামাই আদর এমনি এমনি দেওয়া হচ্ছিল না। আসলে এই দুজন যদি ধরা পড়ে, এদের যদি শাস্তির মুখে পড়তে হয়, তাহলে ওই কান টানলে মাথা আসার মতো যে সর্বোচ্চ প্রভাবশালীদের কথা শোনা যাচ্ছে, যাদের নির্দেশেই আরজি করের সমস্ত কার্যকলাপ হয়েছে এবং তথ্য প্রমাণ লোপাট হয়েছে, তাদের মাথাটা ধরেও টানাটানি হতে পারে। সেই দিকেও কি দরজাটা আজকে খুলে গেল? থেকেও বড় কথা, এই রাজ্য প্রশাসনের আরেক ব্লু আইড বয়, আরেকজন খুব ফেভারিট লোক, যে আই এম অ্যাংরি, আই এম অ্যাংরি, আই এম অ্যাংরি করে গোটা কলকাতা, গোটা পশ্চিমবঙ্গকে বেশ তোড়বে ছিল। তার উপর যে এই রাজ্যের মানুষ কতখানি অ্যাংরি আছে, তার উপর যে এই আইন এবং প্রশাসন কতখানি অ্যাংরি আছে, সেইটা বোঝাবার সময় অর্থাৎ বিনীত গোয়েল, যাকে শিরদাঁড়া উপহার দেওয়া হয়েছিল, তার শিরদাঁড়াটা ঠিক কতখানি আরজিকর কাণ্ডে মজবুত ছিল এবং কতখানি খাটের তলায় লুকোনো ছিল, সেইটা কি খুঁজে বেড়ানোর সময় এসে গেছে। এবং এই দুটি ক্ষেত্রেই আজকে সুপ্রিম কোর্ট যে দরজাটা হাট করে খুলে দিল, সেই জায়গা থেকে একটা কথাই বলা যেতে পারে যে আজকে কিন্তু মোটেই ভালো গেল না আরজিকর কাণ্ড নিয়ে এই রাজ্যের মাননীয়ার দিনটা। জোড়া ধাক্কায় কার্যত বেসামালি তাকে বলা যেতে পারে। তবে সবথেকে ভালো দিক যেটা খুলেছে, যেটা নিয়ে সকলেই আমরা খুব আগ্রহী, যে আরজি করে জাস্টিসটা কবে? আর কবে, আর কবে করে আমরা যে চিৎকার করি, সেই জায়গাটায় সিবিআই কিন্তু একটা ভালো দিক নির্দেশিকা দিল। আপনারা জানেন যে এই আরজি কর মামলাটা স্বতঃপ্রণোদিত হয়ে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সাহেব, তিনি সেই মামলাটা তার এজলাসে নিয়েছিলেন। কিন্তু তার থাকাকালীন এই মামলার যতখানি প্রোগ্রেস হয়েছে, হয়তো ভেতরে অনেক কিছু হয়েছে, কিন্তু মানুষ যেটা দেখতে চাইছিল সেটা কতখানি হয়েছে, সেই নিয়ে কিন্তু বারবারই প্রশ্ন থেকে গেছে। এবং তার থেকেও যেটা বৃহত্তর প্রশ্ন ছিল, যেহেতু তিনি নিজস্বভাবে এই মামলাটি নিয়েছিলেন, তার রিটায়ারমেন্টের পর এই মামলার ভবিষ্যৎ কি হবে? সত্যিই আমাদের বাড়ির অভয়াটা জাস্টিস পাবে কি? এই প্রশ্নটা সবাইকে কুরে খাচ্ছিল। কিন্তু ভারতবর্ষের প্রধান বিচারপতি দায়িত্ব পাওয়ার পর মাননীয় জাস্টিস সঞ্জীব খান্না জাস্টিস দিতে যে কোনো রকম কোথাও কোনো কিছু কসুর ছাড়বেন না, সেটা আগেই বুঝিয়ে দিয়েছিলেন। আজকেও সেই জায়গাটা আরো বেশি করে স্পষ্ট করে দিলেন। যখনই সকলে ভাবছিল যে আরজি কর মামলার ভবিষ্যৎটা কি হবে, তখন এই মামলার জন্য নতুন একটা বেঞ্চ গঠন করেন। কেননা যেহেতু প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সাহেব তিনি রিটায়ার করে গেছেন, ফলে সেই বেঞ্চ তো আর ভ্যালিড থাকছে না। ফলে আজকে বর্তমান যিনি সিজেআই রয়েছেন, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মাননীয় সঞ্জীব খান্না এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে এই মামলাটায় শুনানি হয়। এবং সেখানেই সিবিআই যথারীতি স্ট্যাটাস রিপোর্ট দেয়, যেটা এই মামলার একটা অন্যতম বৈশিষ্ট্য। সুপ্রিম কোর্টে যেদিনই শুনানি হয়, মামলাটা ঠিক কোন জায়গায় রয়েছে, কোন পথে যাচ্ছে, সঠিক পথে যাচ্ছে কিনা, এটা কিন্তু সুপ্রিম কোর্টকে সিবিআই কে জানাতে হয়। ফলে আমরা যতই অধৈর্য হই না কেন, সুপ্রিম কোর্ট কিন্তু ঠিক নির্দেশটা বুঝতে পারে যে সিবিআই সঠিক পথে আছে কি নেই। এবং সেখানেই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটটা সিবিআইয়ের তরফে জানানো হলো, সেটা হচ্ছে যে আগামী ১ মাসের মধ্যেই আরজি কর মামলার শুনানি শেষ হয়ে যেতে পারে। এবং এটা ডেফিনিটলি কিন্তু একটা গুড নিউজ। কেননা এই যে মামলাটার কথা সিবিআই আজকে উল্লেখ করেছে, সেটা কিন্তু মূল খুন ধর্ষণের মামলা। এর আরো কয়েকটি দিক রয়েছে এবং সেটা আমি পরবর্তীকালে আসছি। এবং যেটা সিবিআই জানাচ্ছে, আরজি করের যে মূল মামলা রয়েছে, আগামী ১ মাসের মধ্যেই সেটা শেষ হয়ে যেতে পারে। এবং সবথেকে বড় কথা যেটা লোয়ার কোর্ট, শিয়ালদা কোর্ট এটা নিয়ে বলেছিল, যে ছুটির দিন এবং শনিবার, রবিবার বাদ দিয়ে প্রত্যেক দিনই এটা শুনানি হবে। সেখানে সিবিআইয়ের তরফে যে রিপোর্ট পাওয়া গেছে, সেখানে জানা যাচ্ছে যে সপ্তাহে ৪ দিন করে শুনানি হচ্ছে। সোম থেকে বৃহস্পতি টানা শুনানি হচ্ছে। ইতিমধ্যেই ৪৩ জন সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়ে গেছে এবং মোট এই মামলায়, ওই যে মূল খুন ধর্ষণের মামলায় ৫২ জন সাক্ষী রয়েছে। ফলে যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ হিসেবে দেখা দিচ্ছে, যে এই সুপ্রিম কোর্টে আরজি কর মামলার নেক্সট হিয়ারিংটা হতে চলেছে আগামী ১৭ই মার্চ। তার আগেই এখানে শিয়ালদা কোর্টে বেসিক্যালি আরজি কর মামলার মূল মামলার শুনানি শেষ হয়ে যেতে পারে এবং বিচার প্রক্রিয়া শেষ হয়ে গিয়ে সাজা ঘোষণা হয়ে যেতে পারে। অর্থাৎ যে জাস্টিসটার দিকে বাংলা তাকিয়ে আছে, প্রাইমারি স্টেপটা অ্যাটলিস্ট নেক্সট সুপ্রিম কোর্টের শুনানির আগেই হয়ে যেতে পারে, এমন এক্সপেকটেশন কিন্তু রাখা যেতেই পারে। আর বাই চান্স যদি সেখানে কোনো কারণে ডিলে হয়, কোনো কারণে কোনো দিক থেকে বাধা সৃষ্টি করা হয়, তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে। সেই রাস্তাটাও মাননীয় চিফ জাস্টিস সঞ্জীব খান্না কিন্তু আজকে খুলে দিলেন। এটা যেমন একটা দিক খুব ভালো গেল,
কিন্তু তার পাশাপাশি যেটা সিবিআই স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে, যেটাতে সবথেকে পজিটিভ দিক হিসেবে সকলে দেখছেন, আইনজীবী মহল দেখছেন, সেখানে সিবিআই বলছে যে এই মামলার মূলত ৩ টে দিক রয়েছে। এক, মূল খুন ধর্ষণের মামলা, সেটা নিয়ে তো কোনো রকম কোনো ব্যাপার নেই, সেটার ট্রায়ালটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। ২ নম্বর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তথ্য প্রমাণ লোপাট। এই খুন ধর্ষণ হওয়ার পর কেউ বা কারা নির্দিষ্ট ভাবে তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে যাতে মূল অপরাধী অব্দি পৌঁছানো না যায়। এবং ৩, দুর্নীতি। দুর্নীতি কারণেই কি আরজিকর কাণ্ড ঘটেছে, এবং আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে আর কোথায়, কোথায় দুর্নীতি রয়েছে, কারা, কারা যুক্ত রয়েছে, এই ৩ টে দিক কিন্তু মূল তদন্ত করছে। ৩ টে ভাগে ভাগ করে এটাকে সিবিআই করছে। এখন ৩ টেরই কি একটাই লিঙ্ক আপ আছে? একজনই কি মূল মাথা, বা যাদেরকে প্রভাবশালী হিসেবে ভাবা হচ্ছে তারা কি সবগুলোর সঙ্গেই জড়িত রয়েছে, পর্দার আড়ালে থেকে মেঘনাদের মতো কাজ করেছে? এগুলো এখনই বলার মতো জায়গায় সিবিআই আসেনি, বা হয়তো সুপ্রিম কোর্টে জানিয়েছে, কিন্তু যেটুকুনি জানিয়েছে তাতে কিন্তু পজিটিভ অ্যাসপেক্ট আসছেই। এবং এই পজিটিভ অ্যাসপেক্টে যেটা সবথেকে পজিটিভ পয়েন্ট আমার মনে হয়েছে, সেটা হচ্ছে আরজিকর মামলার সুপ্রিম শুনানি, দ্রুত ট্রায়ালের জের, সন্দীপ অভিজিতের বিরুদ্ধে রাজ্যকে পদক্ষেপের নির্দেশ। যেটা বারবারই বলা হচ্ছে যে মূল খুন ধর্ষণের মামলায় সঞ্জয় রায়, তাকে নিয়ে বিচার প্রক্রিয়া চলছে, কিন্তু যে দুজনকে গ্রেপ্তার করে রাখা হয়েছে, সেই সন্দীপ ঘোষ, আরজিকরের এক্স প্রিন্সিপাল, এবং টালা থানার ওসি অভিজিৎ মন্ডল, যারা কনস্পিরেসি করে এখানকার সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিয়ে মূল অপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠছে। এবং তাদের তো এতটা হিম্মত হয়ে যায়নি, তাদের ঘাড়ে ওই একাধিক মাথা হয়ে যায়নি যে তারা এগুলো নিজেরাই করে ফেলবেন। এবং তারা করে ফেলার পরও কলকাতা পুলিশের সিপি সারাদিন আছে, স্বয়ং মুখ্যমন্ত্রীকে সেই সিপি স্ট্যাটাস আপডেট করেছে, তারপর তারাও কিছু বুঝতে পারেননি। এতটাও সোজাসাপটা ব্যাপার হতে পারে না। সুতরাং এদের বিরুদ্ধে কেন কোনো রকম কিছু করা যাচ্ছে না? এবং কিছুদিন আগে একটা খবর এসেছিল, যাতে দেখলাম অনেকেই অসহিষ্ণু হয়ে পড়েছেন, সিবিআই কে নিয়ে প্রশ্ন করছেন যে তাদের বিরুদ্ধে যখন চার্জশিট দিতে যাওয়া হচ্ছে, তখন রাজ্য সরকারের পারমিশনের ব্যাপারটা হয়নি বলে সেই চার্জশিট দেওয়া যায়নি। তো এই নিয়ে অনেকে প্রশ্ন তুলছিলেন। সেই জায়গাটা যে রাজ্য সরকারের কতখানি জায়গা রয়েছে, সেটা কিন্তু আজকে সুপ্রিম কোর্টের সামনে চলে এলো। পরিষ্কারভাবে সিবিআই এর তরফ থেকে জানানো হয়েছে যে, যেটা আইন বলছে, যেহেতু এরা রাজ্য সরকারি কর্মী ছিলেন, অভিজিৎ মন্ডল টালা থানার ওসি, তিনিও রাজ্য সরকারি কর্মী, এবং এই সন্দীপ ঘোষ, আ তিনিও এই আরজি করের যিনি প্রিন্সিপাল, এক্স প্রিন্সিপাল, সেই জায়গা থেকে তিনিও রাজ্য সরকারি কর্মী। এদের বিরুদ্ধে যে চার্জশিট দেওয়া হবে, সেই জন্য প্রয়োজনীয় যে পারমিশন লাগবে, সেটার জন্য গত ২৭শে নভেম্বরই রাজ্য সরকারের কাছে চাওয়া হয়েছিল। কিন্তু রাজ্য সরকার এখনো অব্দি সেই পারমিশন দেয়নি, এবং তার ফলে এদের বিরুদ্ধে চার্জশিট করা যাচ্ছে না। আর এখানেই প্রশ্ন আসছে, রাজ্য সরকার কেন এই কাজটা করছে? যদিও রাজ্য সরকারে যিনি আইনজীবী আছেন, কপিল সিব্বাল, তিনি বলেছেন যে এইসব ব্যাপারে তার খুব একটা কিছু জানা নেই, এরকম কোনো তথ্য তার কাছে নেই। তখন মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যেটা বলেছেন যে, তাহলে জানুন, এবং এই ব্যাপারে যাতে কোনো বাধা সৃষ্টি না হয়, সেই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন। অর্থাৎ এবার রাজ্য সরকারের কাছে ২ টো পথ খোলা আছে। এক, সোজাসাপটা ভাবে সিবিআই কে পারমিশন দিয়ে দেওয়া, যাতে এই সন্দীপ অভিজিতের বিরুদ্ধেও মামলাটা শুরু করা যায়, চার্জ ফ্রেম করা যায়। আর ২, সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে সেটা এখনো না করা। যদি সেটা করে, তাহলে তার জন্য যে বিড়ম্বনা আসবে, সেটা আর নতুন করে বলার কোনো জায়গা নেই। এবং সিবিআই এর হাতে এখানে একটা বড় অস্ত্র হচ্ছে যে, শুধুমাত্র এটাই ১ম ঘটনা নয়। এই রাজ্য সরকার, রাজ্য প্রশাসন যে দুর্নীতিবাজদের পাশে থাকতে চায়, তাদের বাঁচাতে চায়, অতীত উদাহরণও আছে। এবং সেই প্রসঙ্গে উঠে আসছে সুবীরেশ ভট্টাচার্য, অশোক কুমার সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নাম, যারা ওই নিয়োগ দুর্নীতিতে যুক্ত আছে। কিন্তু যখন এরা গ্রেপ্তার হন, তখন এরা সরকারি কর্মী। ফলে এদের বিরুদ্ধেও চার্জশিট জমা দেওয়া, চার্জ ফ্রেম করা, এসবের জন্য রাজ্য সরকারের পারমিশনের দরকার। সেখানেও নাকি রাজ্য সরকার এই পারমিশন দেয়নি। ফলে একটা ঐতিহ্য রয়েছে দুর্নীতিবাজদের বাঁচাবার জন্য এই রাজ্য সরকার, আর সেটা কিন্তু সুপ্রিম কোর্টের সামনে চলে এসছে। আর মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সেই ব্যাপারে কিন্তু রাজ্য সরকারের যিনি আইনজীবী আছেন, কপিল সিব্বাল, তাকে এবার নির্দেশ দিয়েছেন যে পদক্ষেপ করুন। এইভাবে বাধা সৃষ্টি করা যাবে না। অর্থাৎ সন্দীপ, অভিজিৎ, এই দুজনের যে একটা স্পেশাল কিছু ইন্টারেস্ট রাজ্য সরকারের, রাজ্য প্রশাসনের আছে, এটা নিয়ে তো সকলের মনেই সন্দেহ আছে। যে সন্দীপের বিরুদ্ধে এত অভিযোগ, সিবিআই অ্যারেস্ট করলো, এবং এত ভুরি, ভুরি তথ্য উঠে আসছে, সেই সন্দীপকে যখন সেখানকার ছাত্র আন্দোলন বা ডাক্তারি আন্দোলনের ফলে সরিয়ে দেওয়ার কথা হলো, সরানো তো দূরের কথা, তাকে কার্যত প্রাইজ পোস্টিং দেওয়া হলো। তার রেজিগনেশন অ্যাকসেপ্ট না করে তার গোঁসা ভাঙানোর জন্য তাকে ভালো জায়গায় পোস্টিং দেওয়া হলো। কেন? কি এত মোহ আছে সন্দীপ ঘোষের প্রতি রাজ্য সরকারের? প্রশ্ন তো উঠেছিল। অভিজিৎ মন্ডল সিবিআই এর হাত থেকে বাঁচার জন্য তারপর একটা হসপিটালে ঘুরে বেরিয়েছে, ভর্তি করতে হবে। কিসের জন্য ভর্তি হতে হবে? তাতে জিনিস, তার নাকি পেট খারাপ করেছে।
কিন্তু হাসপাতালগুলো, নার্সিং হোমগুলো বুঝতে পেরেছে যে এইভাবে হবে না। ফলে তারা সেখানে তাকে নেয়নি। সেই জায়গা থেকে রাজ্য প্রশাসনের একদম শীর্ষে বসে থাকা একজন রীতিমতো হুমকি দিয়েছিলেন সেসব বেসরকারি নার্সিং হোমকে যে, কেন এই অভিজিৎ মন্ডলকে আশ্রয় দেওয়া হয়নি? কারণ হাসপাতালে থাকলে, নার্সিং হোমে থাকলে তাকে অ্যারেস্ট করতে পারবে না সিবিআই। এই যে জায়গাগুলো ছিল এগুলো কি এমনি, এমনি? ফলে সন্দীপ অভিজিৎকে টানলে যে মাথা অব্দি যাওয়া যাবে, এই বিশ্বাস মানুষের মধ্যে যেরকম দৃঢ় হচ্ছিল, সুপ্রিম কোর্টের মধ্যেও কি দৃঢ় হচ্ছে এবং সেই জন্যই এই নির্দেশ আজকে দিয়ে দিল। তবে সবথেকে বড় নির্দেশ যেটা এলো সেটা হচ্ছে বিনীত গোয়েল। আপনারা জানেন যে আ এই রাজ্য সরকার তো পান থেকে চুন খসলেই যারা তাদের বিপক্ষে কথা বলে তাদের টুটিটা টিপে ধরতে চায়। আর এই বিনীত গোয়েল কলকাতা পুলিশের কমিশনার হয়ে যখন আরজিকর কাণ্ড ঘটলো তখন প্রকাশ্যেই সেই নির্যাতিতার নাম বলে দিলেন। খুব বেশি জানেন, বোঝেন এরকম একটা ভাব দেখাতে গিয়ে। এবং সেটা নিয়ে তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা হয়ে গেছে। এবং প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টে যিনি রয়েছেন মাননীয় টি.এস. শিবজ্ঞানম স্যার, তিনি এই বিনীতকে কিন্তু এই মামলার মধ্যেও যুক্ত করে তার ব্যাপারটা ট্রায়ালটা শুরু করতে চান। কিন্তু অদ্ভুতভাবে একটা মামলা সুপ্রিম কোর্টে করে দেওয়া হয়েছে এবং যেহেতু সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে, কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি করা যাবে না। এমন একটা অদ্ভুতুরে দাবি করতে যাওয়া হয়। এবং সেই জায়গা থেকে কলকাতা হাইকোর্টও বলেন যে, "ঠিক আছে, সুপ্রিম কোর্টে যখন হয়েছে সেখান থেকে রিটেন নিয়ে আসুন।" তো আজকে অনারেবল সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যেহেতু এটা কলকাতা হাইকোর্টে মামলা চলছে, সুপ্রিম কোর্ট এই মামলা রিলিজ করে দিচ্ছে, এই মামলা শুনবে না। এবং সেখানে এই ব্যাপারে শুনানি হতে কোন রকম কোন অসুবিধা নেই। ফলে এবার আরজিকর কাণ্ডের তদন্তের একটা দিকে কিন্তু বিনীত গোয়েলও সরাসরি যুক্ত হয়ে গেলেন। সেটা ওই নির্যাতিতার নাম বলা নিয়ে। তার সঙ্গে অন্য কিছু যোগ রয়েছে কিনা, কি ব্যাপার সেগুলো তো অন্য ব্যাপার রয়েছে। কারণ আরজিকর কাণ্ডে ওই রাত দখলের রাতে যখন সমস্ত কিছু ভাঙচুর করা হলো সেখানে তার ভূমিকা, অনেক কিছু নিয়ে প্রশ্ন আছে। পুরো ঘটনার সময় তিনি ঘটনার পরের দিন সেখানে সারাদিন নিজে ছিলেন, সশরীরে মুখ্যমন্ত্রীকে আপডেট করেছেন। অথচ তার নাকের তলায় অভিজিৎ মন্ডল আর সন্দীপ ঘোষ মিলে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে। তিনি কিছু জানতেন না, তার কোনো নির্দেশ ছিল না। মানুষের কাছে ঠিক বিশ্বাসযোগ্য ঠেকছে না। তদন্তে নিশ্চিতভাবে উঠে আসবে তিনি কি করেছেন, কি করেননি। কিন্তু এই যে আইনি প্রক্রিয়ার ফাঁক গলে বাঁচার চেষ্টা, সেগুলো কিন্তু আর হবে না। মাননীয় জাস্টিস সঞ্জীব খান্না, প্রধান বিচারপতি ভারতবর্ষের সুপ্রিম কোর্টের, তিনি কিন্তু আজকে এই সমস্ত জায়গায় কার্যত জল ঢেলে দিলেন। ফলে এই যে আরজিকর কাণ্ড যেটা ভাবা হচ্ছিল যে প্রাক্তন প্রধান বিচারপতি মাননীয় চন্দ্রচূড় সাহেব তার রিটায়ারমেন্টের পর এটা হিমঘরে ঢুকে যেতে পারে, সেটা যে হিমঘরে ঢোকেনি এবং জাস্টিস যেটা গোটা বাংলার মানুষ চাইছে, সেটা সুপ্রিম কোর্টও চাইছেন এবং মাননীয় সঞ্জীব খান্না সেটা নিশ্চিত করবেন, সেই জায়গাটা কিন্তু আজকে স্পষ্ট হয়ে গেল। আর এটা স্পষ্ট হয়ে যেতেই এই রাজ্য প্রশাসনের যে অস্বস্তি বাড়বে, তারা যেভাবে এদেরকে গার্ড করার চেষ্টা করছিল, সেটা থেকে অনেকেই স্পেকুলেট করতে শুরু করেছেন। ফলে আজকের মাননীয় সঞ্জীব খান্নার এই রায়ের পর আর.জি. কর কাণ্ডের যারা ভাবছিলেন জাস্টিসটা বোধহয় গঙ্গায় ভেসে গেছে, তাদের একটু হলেও উল্লসিত হওয়ার দিন। কি বলবেন মাননীয় জাস্টিস সঞ্জীব খান্নার এই স্টেপ এবং সেই জায়গা থেকে আর.জি. করের অবহেলার বিচারকে সঠিক পথে নিয়ে আসা নিয়ে বলবেন? সত্যি রাজ্য প্রশাসনের সেই সর্বোচ্চ শক্তিশালী মাথাগুলো যারা এদেরকে বাঁচানোর চেষ্টা করেছিল, তাদের দিকে সিবিআই এর হাতটা খুলে দেওয়ার জন্য। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন।